Mirchi Plus presents Har Him Horror. মাফলারটা গলায় একবার ভালো করে জড়িয়ে নিয়ে স্কুলে প্রবেশ করল রণজয়। স্কুল বিল্ডিংটা বেশ পুরনো, দেওয়ালগুলো নোনা ধরা, লাল মেঝেটাও কেমন ভেজা ভেজা। বারান্দা পেরিয়ে রণজয় সোজা হাঁটতে লাগলো প্রিন্সিপালের ঘরের দিকে। ফোনে একবারই কথা হয়েছে প্রিন্সিপালের সাথে। তিনি শুধু জানিয়েছিলেন স্কুলে একজন সাবস্টিটিউট টিচারের প্রয়োজন। রণজয় বিএড করেছে আজ 1 বছর হয়ে গেল, তাই এই চাকরির সুযোগটা পেয়ে ও আর 7-5 না ভেবে এখানে চলে এসেছে। আজ রণজয়ের প্রথম ক্লাস। প্রিন্সিপালের সাথে কথা বলে ও তাই সোজা চলে এলো ক্লাসরুমে। কিন্তু ক্লাসরুমে ঢুকতেই একটা ধাক্কা খেল রণজয়। বাচ্চা ছেলে মেয়েগুলোর মুখে যেন কোনো প্রাণ নেই। তারা পুতুলের মতো বসে আছে নিজেদের জায়গায়। সকলের দৃষ্টি রণজয়ের দিকে, আর সবাই একদম চুপ। একটা ক্লাস 3 ক্লাসরুম যে এত চুপচাপ থাকতে পারে তা রণজয়ের ধারণাই ছিল না। ও বরং ভাবছিল কিভাবে বাচ্চাগুলোকে সামলাবে, কিন্তু তাদের অবস্থা দেখে রণজয়ের একটু অস্বস্তি হলো। যাই হোক, ব্যাপারটাকে বিশেষ পাত্তা না দিয়ে ও বোর্ডে লিখতে শুরু করলো। কিন্তু পেছন ফিরতেই রণজয়ের কানে এলো ফিসফাস শব্দ। ও একটু আশ্বস্ত হলো। বাচ্চাগুলো এবার বাচ্চাদের মতোই ব্যবহার করছে। বকুনি দেওয়ার জন্য মুখটা ক্লাসের দিকে ফিরিয়েই ও বুঝতে পারল কোনো ছাত্রছাত্রী কথা বলছে না। রণজয় তবু একবার মৃদু কণ্ঠে আস্তে বলে পড়ানোয় মন দিল, কিন্তু ওর মনের মধ্যে খচখচানিটা যাচ্ছে না। টিফিন ব্রেক হতেই রণজয় ওর একজন কলিগকে ধরে জিজ্ঞেস করল, আচ্ছা, বাচ্চাগুলো এমন ভয় পেয়ে আছে কেন বলুন তো? সে উত্তর দিল, না মানে তুমি তো আর সাবস্টিটিউট টিচার নয়। আগের যিনি পড়াতেন তিনি জানিয়েছেন আর পড়াবেন না। এখন এটাই তোমার চাকরি। এই আমি আগে বলে দিলাম, কাউকে বলো না, প্রিন্সিপাল নিশ্চয়ই তোমায় জানাবেন। এমন সময় টিফিন শেষের ঘন্টা পড়ল। ভদ্রলোক বললেন, আমার এখন ক্লাস আছে, আমি চলি রণজয়, কেমন? এই বলে তড়িঘড়ি হাঁটা দিলেন। রণজয় বুঝতে পারছে না ওর খুশি হওয়া উচিত কিনা, কিন্তু বাচ্চাগুলো কেন ভয় পেয়ে আছে সে উত্তরটা তো লোকটা দিল না। একটা অন্য কথা বলে চলে গেল। যাই হোক, ওকে আবারও ক্লাস 3তেই যেতে হবে। ও সেদিকেই হাঁটা দিল। ক্লাসরুমে ঢুকে রণজয় দেখল সেই একই দৃশ্য। কিছু যে একটা ঘটছে এই স্কুলে সে বিষয়েও নিশ্চিত। ক্লাস শেষ হলেই প্রিন্সিপালকে চেপে ধরবে, কিন্তু ক্লাসের পরিবেশ যেন আরো গুমোট হয়ে গেছে। এখন ফিসফিসানির শব্দটা রণজয় বাইরের বারান্দা থেকেও পাচ্ছে। ও যদিও সেসব পাত্তা দিল না। এই ভর দুপুরবেলা এত ভয় পাওয়ার কি আছে? নিশ্চয়ই বাইরে গাছের পাতার শব্দ। হ্যাঁ, আমরা আজ পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। রণজয় জোরে জোরে বই পড়তে আরম্ভ করল। বাচ্চাদেরও এক এক করে বলল জোরে জোরে রিডিং পড়তে। এবার ক্লাসের পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়েছে। অবশ্য বেশিক্ষণ সেটা রইল না। একটু পরেই ক্লাসের দরজায় একটা জোর শব্দ হলো।
দরজাটা রণজয়ের পেছনে। তার একটা পাল্লা খোলা ছিল আর অন্যটা ভেজানো। চকিতে ঘাড় ঘোরালো রণজয়। কোথাও তো কিছু নেই, শুধু বন্ধ পাল্লাটা খুলে গেছে। এবার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে রণজয়ের বুক কেঁপে উঠল। তাদের দৃষ্টি বিস্ফারিত। সামনের বেঞ্চের একজন বলল, আবার এসেছে, আবার এসেছে। রণজয় বুঝতে পারল বাচ্চাগুলো হয় কাউকে দেখেছে, না হয় কাউকে কল্পনা করছে। এই ভয়টা ভাঙা দরকার। রণজয় উঠে বারান্দায় বেরোল। তারপর আবার ক্লাসরুমে ঢুকে বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কাকে দেখে এরকম ভয় পাচ্ছ বলো তো? কেউ তো কোথাও নেই। এই দেখো, আমি ঘুরে এলাম, আমার কি কিছু হলো? রণজয় লক্ষ্য করল বাচ্চাগুলোর মুখে ভয় আরো তীব্র হয়েছে। সবার দৃষ্টি ওর চেয়ারের পেছনে। রণজয় মুখ ফেরালো। ও ঠিক পেছনে একটা লম্বা ছায়ার মতো অবয়ব। এবার রণজয়েরও রক্ত ঠান্ডা হয়ে এলো। রণজয় সাহস সঞ্চয় করে বলল, আপনি 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 কে? আপনি হ্যাঁ আমায় আমায় নতুন পেয়ে মস্করা করছেন? রণজয় বুঝতে পারল ওর গলা কাঁপছে। বাচ্চাগুলো সব নিজেদের জায়গা ছেড়ে ঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়েছে। কারোর মুখে কোনো কথা নেই। তারা একে অন্যকে জড়িয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে পড়েছে। রণজয়ের বুকে হাতুড়ি পড়ছে। ওর নড়াচড়া করার ক্ষমতাও নেই। সেই অবয়বটা বলে উঠল, আমি এখানে পড়াতে এসেছি। আপনি আমার ক্লাসরুমে কি করছেন? বেরিয়ে যান, আমায় পড়াতে দিন। এক লহমায় সবটা পরিষ্কার হয়ে যায় রণজয়ের চোখের সামনে। এই ব্যক্তি এসেছিলেন ওর আগে। তার মানে কি তিনি পড়াবেন না জানিয়েছেন? নাকি আসলে তিনি মারা গেছেন, তাই তার জায়গায় রণজয়কে নিয়ে আসা হয়েছে? এত প্রশ্নের কোনো উত্তর নেই রণজয়ের কাছে। ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অবয়বটা এবার এগিয়ে এলো রণজয়ের দিকে। তার শরীর ভীষণ ঠান্ডা। একটু দূরে দাঁড়িয়েও রণজয় শীতে কাঁপছে। অবয়বটা এবার একেবারে ওর মুখের সামনে। তারপর রণজয়ের আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে রণজয় বুঝতে পারল ও সেই ক্লাসরুমেই দাঁড়িয়ে আছে। ওর সামনেই টিচারের টেবিলে বসে একজন অল্প বয়সী মহিলা জোরে জোরে বাচ্চাদের রিডিং পড়াচ্ছেন। কিন্তু বাচ্চাগুলো সবাই তাকিয়ে আছে রণজয়েরই দিকে। তাদের দৃষ্টি বিস্ফারিত। ঝোলা থেকে জলের বোতল বের করে অসহায় চোখে টিমের বাকিদের দিকে তাকালো সঞ্চারী। বোট থেকে নামার সময় ওদের টিম লিডার সুতপা বারবার সবাইকে মনে করিয়ে দিয়েছিল পর্যাপ্ত জল সঙ্গে রাখতে। এদিককার গ্রামে ভালো জল পাওয়া যায় না। গত কয়েক বছরের ঝড়ে বারবার বাঁধ ভেঙে গিয়ে নোনা জল ঢুকে গেছে সব জায়গায়। যে দু একটা পুকুরে অল্প মিষ্টি জল এখনো পাওয়া যায়, সেগুলো সবার পেটে সইবে না। আলগোছে পুলককে ডেকে সঞ্চারী জিজ্ঞেস করল, তোর কাছে জল আছে?
পুলক চাপা স্বরে বলল, না, বোতল শেষ ঘন্টাখানেক আগে। বাড়ির কারো কাছে চাইব? সঞ্চারী ঘাড় নেড়ে বলল, যে দেখ। মোটামুটি অবস্থাপন্ন একটা বাড়ির উঠোনে বসে পাড়ার লোকজনের সঙ্গে কথা বলছিল সঞ্চারীরা। কলকাতার একটা নামী এনজিওতে জব করে ওরা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলোকে নিয়ে কাজ করে এই এনজিও। কাজ যদিও ওপরে ওপরে দেখনদারি, বড় বড় সব কর্পোরেট নাম বাঁচানোর জন্য ওদের এনজিওকে ফান্ডিং দেয়। সেই ফান্ডের একটা বড় অংশ এনজিওর ওপরতলার লোকজন পকেটস্থ করে বাদ বাকি টাকায় টুকটাক সার্ভে করে। সার্ভে ডেটাগুলো নিয়ে বিশাল কনফারেন্স রুমে একাডেমিক ডিসকাশন হয়। ডিসকাশন শেষে সামান্য কিছু কাজের ইনিশিয়েটিভও নেওয়া হয়, যদিও শেষ পর্যন্ত সে কাজ কতটা এগোয় নাকি আদৌ এগোয় তার কেউ খোঁজ রাখে না। আজ যে গ্রামটাতে ওরা এসেছে সেই গ্রামে আগে কোনো এনজিও আসেনি। একেবারে দক্ষিণে অনামি একটা গ্রাম। গুগল ম্যাপে ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। ইলেকট্রিসিটিও এখনো এসে পৌঁছয়নি এখানে। বিদ্যাধরীর প্রবাহ গ্রামটাকে দ্বীপের মতো আলাদা করে রেখেছে বাকি সমস্ত গ্রাম থেকে। বাড়ির বড় বউয়ের কাছে জল চাইতেই সে দ্রুত পায়ে ঘরের ভিতরে গিয়ে এক জগ জল এনে দিল সঞ্চারীকে। অবশ্য সঞ্চারী বা পুলক কেউই ওই জল এক ঢোকের বেশি খেতে পারল না। মুখে নিয়েই ফেলে দিল পুলক। কেমন একটা তিতকুটে নোনতা স্বাদের জল। মুখটা অদ্ভুতভাবে বিকৃত করে বলল, এই জল মানুষে খায়? গ্রামের যে সমস্ত মহিলারা ওদের ঘিরে বসেছিল তাদের মধ্যে একজন মুচকি হেসে বলল, আমরা তো খাই। দুপুর দুপুর করে ওই বাড়ি থেকে বেরিয়ে গ্রামের আরো ভিতরের দিকে ঢুকলো ওরা সবাই। ইতিমধ্যে বাকিদের জলের বোতলও খালি হয়ে গেছে। গ্রামের মধ্যে যে একটা দুটো মুদিখানার দোকান আছে সেখানেও বোতলের জল পাওয়া গেল না। সুতপা একটু রাগত স্বরে বলল, হাজারবার বলেছিলাম তোমাদের বড় বোতলে জল আনতে, এখন থাকো বিকেল পর্যন্ত জল ছাড়া। সন্ধে নাগাদ ওদের ডেটা কালেকশন যখন শেষ হলো ততক্ষণে জল তেষ্টায় সবার প্রাণ ওষ্ঠাগত। সুতপার বোতলও ফুরিয়ে গেছে বিকেলে। ধুঁকতে ধুঁকতে ওরা যখন ঘাটের দিকে আসছিল তখন আচমকা সন্ধ্যের অন্ধকার ফুঁড়ে এক মধ্যবয়স্কা নারী এসে দাঁড়ালো ওদের সামনে। একগাল হেসে বলল, তোমরা জল খুঁজছ? আমার বাড়িতে ভালো জল আছে। সুতপা জিজ্ঞেস করল, কোথায় তোমার বাড়ি? এই তো সামনেই, আসো, জল খেয়ে তারপর বোটে যেও। তেষ্টায় সুতপার শরীরও কাহিল হয়ে এসেছে। আর কথা না বাড়িয়ে বাকিদের নিয়ে মহিলার পিছু পিছু হাঁটা দিল সুতপা। তারপর আর কারো কিচ্ছু মনে নেই। সঞ্চারীর যখন খানিক চেতনা ফিরল তখন মধ্যরাত। পূর্ণিমার উজ্জ্বল চাঁদের আলোয় স্নান করছে সারা গ্রাম। জ্ঞান ফিরতেই সঞ্চারী দেখল ওকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে একটা গাছের সঙ্গে। ভয় কেঁপে উঠল ওর সর্বাঙ্গ। হঠাৎ ওর নজর পড়ল পাশের গাছে। ওই গাছের নিচে পুলককেও বেঁধে রাখা হয়েছে। করুণ চোখে পুলক তাকালো ওর দিকে। এমন সময় সামনের উঠোনে কিছু মানুষের গুঞ্জন শুনে সেদিকে ঘুরল সঞ্চারী। কয়েকজন মধ্যবয়স্ক পুরুষ মহিলা মুচকি হেসে কি যেন কথা বলছে নিজেদের মধ্যে। যে নারী ওদের ডেকে এনেছিল
তাকেও দেখতে পেল সঞ্চারী। রেগে চিৎকার করে ডাকলো তাকে, বলল, আমাদের বেঁধে রেখেছেন কেন? সঞ্চারীর কণ্ঠ শুনে উঠোনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হো হো করে হেসে উঠল। মৃদু পায়ে ওর দিকে হেঁটে এলো সেই নারী। তারপর ফিস ফিস করে বলল, এক সময় আমাদের গ্রামেও মিঠে জল পাওয়া যেত। আমরা খেতাম। পরপর 3 বছর বন্যায় বাঁধ ভেঙে সব নষ্ট হয়ে গেল। নেতারা এলো, এনজিও থেকে লোক এলো, কিন্তু বাঁধ আর তৈরি হলো না। আজকাল করতে করতে আবার বন্যা এলো। বিদ্যেধরী জল ঘরের চাল ডুবিয়ে দিল। 2 দিন পর যখন জল নামলো, গ্রাম পুরো ফাঁকা। আমাদের লাশগুলো ভাটার টানে ভেসে গেছিল সুন্দরবনের ভিতর, আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে আমরা আর কখনো মিঠে জল খাই না। দিনের পর দিন অপেক্ষায় থাকি কখন পথ ভুল করে শহর থেকে বাবু বিবিদের দল এদিকে আসবে, আর ওরা এলে আমরা কি করি জানো? কথা বলতে বলতে চকচক করে উঠল নারীর চোখ জোড়া। পূর্ণিমার ভরা আলোয় সুতপা দেখল ক্রমশ ওই নারীর শরীরের মাংস খসে পড়ছে মাটিতে। একটা রুগ্ন কঙ্কাল স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। বিকট হাসি হেসে সেই কঙ্কাল বলল, আমরা শহরের লোকেদের মিঠে রক্ত খাই, ওই খেয়েই আমাদের জলের পিপাসা মেটে। Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কুঠিপাড়ার এদিকটায় সন্ধে 8টাতেই মাঝরাত হয়ে যায়। গোবরডাঙ্গা পৌরসভার একেবারে শেষ মাথা, সামনেই রত্নাখাল ব্রিজ। আমার বাড়ি ব্রিজের ঠিক আগে বাঁদিকে। তখন আমি কলকাতায় থাকি, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি। 9 মাসে 6 মাসে একবার বাড়ি যাই। মন্তুদার পান বিড়ির দোকান ওই রত্নাখাল পেরিয়ে আরও প্রায় কিলোমিটার খানেক সামনে। বাড়িতে যে কদিন থাকতাম তখন তো আর পাড়ার দোকান থেকে সিগারেট নেওয়া যায় না। চেনা পরিচিত কাকু জেঠুর দল পাড়ার দোকানগুলোতে হত্যে দিয়ে পড়ে থাকে। ফলে সিগারেট কিনতে মন্তুদার দোকানেই যেতাম। আরও একটা কারণ ছিল ওই দিকটায় যাওয়ার। মন্তুদা দোকানের ঝাঁপ ফেলত রাত 11টার দিকে। ঝাঁপ ফেলে দিয়েই মন্তুদা ছিলিম জ্বালাত। আমি হাত পেতে খানিক প্রসাদ নিতাম। তারপর টলতে টলতে বাড়ির পথ ধরতাম। রাস্তা ততক্ষণে একেবারে জনমানুষহীন, ফাঁকা। সেবার ভরা গরমের সময় বাড়ি গেছি। কলকাতা থেকে যে সিগারেট নিয়ে গেছিলাম, প্রথম রাত তাতে কেটে গেল। দ্বিতীয় দিন রাতে খেয়ে দে 10টার দিকে সিগারেট কিনতে বেরোলাম। মিনিট 15 লাগলো মন্তুদার দোকানে পৌঁছতে। গিয়ে দেখি দোকানের ভিতরে একটা প্লাস্টিকের চেয়ারে বসে মন্তুদা ঝিমোচ্ছে। গলা খাকরি দিয়ে ডাকলাম, মন্তুদা, ও মন্তুদা। ডাক শুনে আস্তে আস্তে মাথা তুলে তাকালো মন্তুদা। চোখ জোড়া ঘোলাটে। বুঝলাম ইতিমধ্যে একবার ছিলিম ফুঁকে নিয়েছে মন্তু শেখ। দুটো হাই তুলে আড়মোড়া ভেঙে মন্তুদা বলল, আয়, তোর জন্যই বসেছিলাম, নয়তো আজ ঘণ্টাখানেক আগেই চলে যেতাম। আমি হেসে বললাম, আমি আজ আসবো তুমি জানতে নাকি? মন্তুদাও হাসল, বলল, আর তা জানি বই কি। শোন, আমরা অজপাড়াগাঁর দোকানদাররা আশেপাশে সব জানি, সব টের পাই। কোন বাড়িতে কজন লোক, কে পান খায়, কে সিগারেট খায়। নে তোর প্যাকেটটা নে, ঝাপটা ফেলি। এই এখন তো 11টাও বাজেনি, এত তাড়াতাড়ি? শরীরটা ভালো নেই রে, বয়স তো কম হলো না। পরদিন বিকেলে আমার স্কুলের বন্ধু সৌজিতের সঙ্গে দেখা হলো।
দুজনে খানিক ঘোরাফেরা করে পাওয়ার হাউসের সামনের বাগানে ঢুকলাম সিগারেট ফোঁকার জন্য। এ কথায় সে কথায় ওকে মন্তুদার কথা বললাম। সৌজিতের বাড়ি সরকার পাড়ায়। ও বলল, দাও ভালো, তোর মন্তুদা আছে। আমাদের ওদিকে 10টা বাজতে না বাজতেই দোকান বন্ধ হয়ে যায়। ডিনার শেষে বেরিয়ে যে একটা সিগারেট ফুঁকবো সে উপায়ও নেই। আমি বললাম, সাইকেল নিয়ে চলে আসবি এদিকে, দুজনে একসঙ্গে যাব মন্তুদার দোকানে। তুই কবে কি আসবি বাড়িতে তার কোনো ঠিক আছে? কথাটা নেহাত ভুল বলেনি সৌজিত। আমি বললাম, তাহলে আর কি, সন্ধ্যায় হিসেব করে কিনে রাখবি। সে রাতে ডিনার সারতে একটু দেরি হয়ে গেছিল। 10:30টার দিকে খেয়ে দ্রুত পা চালালাম মন্তুদার দোকানে। আগের দিন তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছিল মন্তুদা, আজও যদি করে ফেলে। কাছে একটাও সিগারেট নেই। 10:50 নাগাদ দোকানে পৌঁছে দেখি সবে ছিলিমে আগুন দিয়েছে মন্তুদা। আমায় দেখে হেসে বলল, এই টানবি, আগে সিগারেট দাও তারপর। আর ঠিক তখনই ফোন বেজে উঠল আমার। সৌজিত কল করেছে। সিগারেটের প্যাকেট নিয়ে একটা সিগারেট বের করে সেটা জ্বালিয়ে দোকানের বাইরে এসে কলটা রিসিভ করলাম। স্পষ্ট উত্তেজিত স্বরে সৌজিত বলল, এই তুই কোন মন্তুদার কথা বলছিলি বলতো? গয়েশপুর মোড়ের? হ্যাঁ, কেন? মাসখানেক আগে ওই মন্তুদা মারা গেছে, দোকানটাও তো এখন নেই। একটু আগে রাস্তায় অমিতের সঙ্গে দেখা হলো, ও বলল ও নিজে ওই দোকানে সিগারেট কিনতে যেত মাঝে মধ্যে। সৌজিতের কথা শুনে ভয় পাওয়ার বদলে চমকে উঠলাম আমি। দ্রুত ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখলাম, এই একটু আগেও যেখানে একটা একচালা দোকান ঘর দাঁড়িয়েছিল, এডিসনের হলদে আলো ঠিকরে বেরোচ্ছিল যার গর্ভ থেকে, সেখানে এখন খাঁ খাঁ করছে এক রাস শূন্যতা। মন্তুদারও কোনো চিহ্ন কোথাও নেই। ফোনের ওপাশে সৌজিত তখনও বলে চলেছে, ভাই তুই কিন্তু আজ ওই দোকানে যাস না, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। এই হ্যালো, এই শুনছিস তো? এই অদৃষ্টের অদ্ভুত খেলা। না হলে টুকাইয়ের মান্নাপাড়ায় ফিরে আসার কথাও ছিল না। ওর বাবা সেই কবে কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর চলে গেছিলেন। বড়সড় কর্পোরেট কোম্পানিতে চাকরি, নিজের শহরে বদলি হওয়ার কথাও নয়। আচমকা নতুন ম্যানেজিং ডিরেক্টর এসে সবার প্রতি একটু সদয় হয়ে উঠলেন। বললেন, সবাই বাড়ি ছেড়ে দূরে দূরে থাকছে, ব্যাপারটা একেবারেই ঠিক হচ্ছে না, যদি সম্ভব হয় নিজেদের লোকেশনে পাঠিয়ে দাও। ব্যাস, আর কি। তল্পি তল্পা ছেলে বউ নিয়ে টুকাইয়ের বাবা চলে এলেন কলকাতার কাজ ঘেঁষা মফস্বলের নিজের বাড়িতে, নিজের পাড়ায়। যতদিন না ঠিকঠাক লোকেশনে ঠিকঠাক দামে একটা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, বাড়ি থেকে ট্রেন বাস ঠেঙিয়ে অফিস, অফিস থেকে ট্রেন বাস ঠেঙিয়ে বাড়ি। টুকাইয়ের অবশ্য ব্যাপারটা মন্দ লাগল না। মাঝে মধ্যেও দেশের বাড়ি আসতো বটে, কিন্তু পাকাপাকি আসার মজাই আলাদা। সদ্য পুজো শেষ হয়েছে। রাতের দিকে বাইরে দাঁড়ালে টের পাওয়া যায় ধীর গতিতে এগিয়ে আসছে শীত। সূর্যের তেজ কমে ক্রমশ তাকে নিরীহ বিনয়ী দেখাচ্ছে। বেলা নিজেকে গুটিয়ে নিচ্ছে, রোদ্দুর পালিয়ে বেড়াচ্ছে, তাড়াতাড়ি সন্ধে নামছে। আর এই সংক্ষিপ্ত দুপুর জুড়ে পাড়াময় দৌড়ে বেড়াচ্ছে টুকাইয়ের বয়সী কয়েকজন ছেলে। 12 কি 13 বছর বয়স, কারো কারো একটু বেশি। এই বয়সে ছেলেপুলে বিনা কারণে টানা অনেকক্ষণ দৌড়ে বেড়ায়। টুকাই জানলার শিক ধরে কয়েদির মতো দাঁড়িয়ে থাকে। ওরও ইচ্ছে করে মায়ের বারণ কিংবা ঠাকুমার লক্ষণ রেখাকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে। ইচ্ছে করে পাঁচিল টপকাতে, বাজি ফাটাতে। চেষ্টাও করেছে বেরোবার, পারেনি। আসলে বছরের একেবারে শেষের দিকে এসেছে তো,
তাই জানুয়ারি না পড়লে কোনো স্কুলেও ভর্তি হতে পারছে না। অনন্ত অবসরের ঘেরাটোপে নিজেকে ভীষণ একলা লাগে। তবু মনমরা হলেও দিব্যি কেটে যাচ্ছিল দিন। পেরে উঠল না যখন দেখল আকাশে ঘুড়ির ছয়লাপ। এই পাড়ারই সরু গলির মধ্যে থেকে দামাল ছেলেগুলো আকাশ দখল করে রেখেছে। আর ওর হাতে না আছে লাটাই, না আছে সুতো। এখনো ও বন্দি, শুধু জানলার বদলে রেলিং দেওয়া দোতলার ছাদে ওঠার ছাড়পত্র পেয়েছে। এরই মধ্যে হঠাৎ একদিন ছাদে দাঁড়িয়ে টুকাই দেখতে পেল তুঁতে রঙের একটা ময়ূরপঙ্খী ঘুড়ি ভাসতে ভাসতে ওদের পাড়ার আকাশে ঢুকে পড়েছে। কেটে যাওয়া ঘুড়ি, গতিপথ দেখেই বোঝা যায় হয়তো কোনো গাছে জড়াবে কিংবা ইলেকট্রিকের তারে। তবু টুকাই নিজেকে সামলাতে পারল না। ঘড়িটা যেন ওকে টানছে। এক দৌড়ে নিচে নেমে গেট খুলে পলকের মধ্যে ধাঁ। দেখতে পাওয়া তো অনেক দূরের ব্যাপার, টুকাই যে ছাদ থেকে নেমেছে এটাই ওর বাড়ির কেউ খেয়াল করেনি। এরপর যা হয়, পাড়ার আর 5টা ছেলের সাথে টুকাইও হাঁটছে আকাশে চোখ রেখে। তবে ওর হাতে না আছে লগা, না আছে কিছু। ঘুড়িটা উঠতে উঠতে একটা দোতলা বাড়ির অ্যান্টেনায় আটকালো। বাড়িটা দেখলে বোঝা যায় কেউ থাকে না। দেওয়ালে বট অশ্বত্থের নির্ঝঞ্ঝাট সংসার বিছানো, গায়ে কয়েকটা সুপুরি গাছ। জানলার গ্রিল বেয়ে উঠে পড়া খুব একটা কঠিন কাজ নয়। টুকাই ব্যাঙ্গালোরে রক ক্লাইম্বিং শিখত, এটুকু অনায়াসে পারবে। উঠতে যাবে এমন সময় বাকি ছেলেরা, যারা ওর সাথে কোনোদিন কথাও বলেনি, তারা হঠাৎ বারণ করল। ওদের মধ্যে বয়সে যে একটু বড় সে বলল, উঠো না এ বাড়ির ছাদে, আমাকে বাবা বারণ করেছে, উঠো না, বিপদ হবে। টুকাই ওদের দিকে তাকিয়ে অবজ্ঞার হাসি ফিরিয়ে দিল। ও নিশ্চিত নিজেরা ছাদে উঠতে পারবে না বলেই ওরা টুকাইকে বারণ করছিল। তারপর কোনো দিকে না তাকিয়েই তরতর করে জানলার জং ধরা গ্রিল, বট অশ্বত্থের শেকড় আর সুপুরি গাছের সাহায্যে উঠে গেল দোতলায়। চিলে কোঠার গা বেয়ে অ্যান্টেনা, তাতে সামান্য কিছু সুতো নিয়ে ঘুড়িটা এখনো উড়ছে। ছাদের এদিকে সেদিকে ছড়িয়ে স্মৃতির জঞ্জাল, দোতলা রথ, ভাঙা সাইকেল, জলছাদের মেঝে পুরু ধুলোর আস্তরণ। হাওয়ায় চটিটা নিচে রেখে এসেছে, প্যান্টে গুঁজে নিয়ে এলে ভালো হতো। এসব ভাবতে ভাবতেই ঘুড়ির সুতোখানা হাতের মুঠোয় নিল। বেশ শক্ত মাঞ্জা, টেনে ছিঁড়তে পারল না। দাঁত দিয়ে কেটে কাঁধে ঝোলালো ঘুড়িটা। বুকের পাটা আপনা আপনি ফুলে গেছে টুকাইয়ের। নিচে যখন নামবে তখন গোটা পাড়ার ছেলেরা টের পেয়ে যাবে টুকাই যে সে বান্দা নয়। ভয় পাবে ও। এসব ভাবতে ভাবতে ছাদের ধারে এসে দাঁড়িয়েছে। হঠাৎ ওর মনে হলো কে যেন ওর পেছনে দাঁড়িয়ে। ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই, কেউ থাকবার কথাও না। নিজের ওপর নিজেরই হাসি পেল। ফের নামতে যাবে, আবার মনে হলো কে যেন ওর পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ও বেকায়দায় নামতে গেলেই ধাক্কা দেবে পেছন থেকে। পেছনে তাকাতেও সাহস হচ্ছিল না। রীতিমতো ভয় ধরে গেল এবার। তবু আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আবার পেছনে তাকালো। একটা ছেলে, ওরই বয়সী। একি এখানে এলো কোত্থেকে? ভূত নাকি? হতে পারে। ভূতের গল্পে এভাবেই ভূতের দেখা পাওয়া যায়। কিন্তু টুকাই ভেবে দেখল
হতেই পারে আরেকজন উঠেছে ওই ঘুড়ির লোভেই। খুবই নম্রভাবে টুকাই বলল, ঘুড়িটা তো আমি আগে ধরেছি, তাই ওটা আমার। ছেলেটা নির্বিবাদে রাজি হয়ে গেল। ব্যঙ্গের সুরে বলল, আমার ও ঘুড়ি চাই না, আমি তো ঘুড়ি নিতে আসিনি। এবার টুকাইয়ের মধ্যে আস্তে আস্তে ভয় কাজ করতে লাগলো। সূর্যের শেষ আলো ইতিমধ্যে গা ঢাকা দিচ্ছে পশ্চিমে। সন্ধ্যের আলো জ্বলে উঠছে এদিকে সেদিকে। আর এই অন্ধকার ছাদে টুকাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে একটা অচেনা ছেলে বলছে ও ঘুড়ি ধরতে আসেনি। তাহলে তাহলে কি জন্য এসেছো তুমি? টুকাইয়ের গলায় ভয় খেলা করছে। শিরশিরে ঠান্ডা হাওয়াকে অগ্রাহ্য করে বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে, নাকের ডগায়। ছেলেটার মুখে চোখে কোনো বিকার নেই। খুব স্বাভাবিকভাবেই বলল, একটা গল্প শুনবে? টুকাই প্রতিবাদ করল, না শুনবো না গল্প, আমি 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 বাড়ি যাব। তোমাকে তো শুনতেই হবে গল্পটা। বাড়ি যাবে কি করে? ঠেলে ফেলে দেব তোমায় আমি ছাদ থেকে। বলো কি গল্প, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, ছোট্ট গল্প, বেশি সময় লাগবে না। 33 বছর আগের একটা শীত, মানে শীত পড়েনি, পড়বে পড়বে করছে। এটা আমাদের ছাদ। অ্যান্টেনা এসে আটকেছে একটা ঘুড়ি। আমি চিলেকোঠা থেকে দেখতে পেয়ে বেরিয়ে এসেছি। আরেকটা ছেলে এই তোমারই মতো উঠে এসেছে জানলার গ্রিল আর পাইপ পেয়ে। আমি বললাম, আমাদের ছাদ, আমি আগে ধরেছি, ঘুড়িটা আমার। ছেলেটা বলল, আমি এতখানি উঠলাম যে, ফালতু নাকি? দুজনের তর্কাতর্কি হলো, জানো, হাতাহাতি হলো। আর আচমকা ছেলেটা আমায় ধাক্কা দিয়ে ঘুড়িটা নিয়ে পালালো। ও ফিরেও দেখেনি আমি টাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে গেছি। পাঁচিলে লেগে আমার মাথাটা ফেটে গেছে। ঘিলুটা ছিটকে লেগেছে স্থলপদ্ম গাছে। হালকা গোলাপি রঙের ফুলে লাল রক্তের ছোপ। দাঁড়াও দাঁড়াও, কুঁকড়ে যেও না। পালিয়ে যাওয়া ছেলেটাকে তো তুমি চেনো? খুব ভালো করে চেনো। তোমার বাবা। হ্যাঁ, তোমায় আদর স্নেহ দিয়ে বড় করেছে। ভালো ভালো, কিন্তু এই হিসেবটা যে বাকি থেকে গেল, আজ মিটিয়ে নেব। এইবার আমি তোমায় ঠেলে ফেলে দেব। কেমন সুদবোধ? পালাও, শুনতে পাচ্ছ না? পালাও পালাও পালাও। আর ছেলেটার মুখের দিকে তাকাবার সাহস হলো না টুকাইয়ের। অনেক সাহস এনে বিড়বিড় করে বলল, বাবা বাবা করেছে এমনটা? বাবা করেছে তো? আমি তো করিনি, আমি কিছু জানি না। এটা কি ঠিক হবে? অট্ট হাসিতে ফেটে পড়ল ছেলেটা। ঠিক ঠিক করার জন্য ঈশ্বর আছেন, দেবতা আছেন, ভূতের আবার ঠিক ভুল কি? পালাও, জলদি পালাও, জলদি 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 পালাও পালাও পালাও। রীতিমতো তাড়া করলো ছেলেটা। আর দিকভ্রান্ত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে
পা পিছলে গেল টুকাইয়ের। মাথাটা আড়াআড়ি লাগলো পাঁচিলের ধারে। ঘিলু আর রক্ত ছিটকে এলো। স্থলপদ্ম এখনো ফুটে আছে দু একটা। হালকা গোলাপি ফুল লাল হয়ে উঠল। উপর থেকে একটা শীতল কণ্ঠস্বর চিৎকার করে বলল, বউকাট্টা, বউকাট্টা। তারপর আবার সন্ধ্যের অন্ধকারে ঠান্ডা হাওয়ায় মিলিয়ে গেল। রঘুনাথপুর গ্রামটা এমনিতে চুপচাপ, কিন্তু হঠাৎই এই নিস্তরঙ্গ গ্রাম কেমন যেন পাল্টে গেল। 1 মাসের মধ্যে 3 জন মানুষ কিভাবে যে নিখোঁজ হলো তা কেউ জানে না। কিন্তু তারপরেই প্রত্যেকের দেহ পাওয়া গেল গ্রামেরই পাশের জঙ্গলে। গ্রামের লোকে বলতে শুরু করলো এ নিশ্চিতভাবেই নিশির ডাক। নিশি নাকি এরকম গ্রাম থেকে গ্রামে ঘোরে। যে গ্রামে যায় সে গ্রামের কম বয়সী ছেলেদের নাম ধরে ডাকে। একবার যে সেই ডাক শুনেছে তার আর রক্ষে নেই। ডাকে সাড়া দিলেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে নিশি তাকে মেরে ফেলে। অমল এসব গল্পে বিশ্বাস করে না। ও এ যুগের ছেলে, বয়সও কম। এই কদিন হলো গ্রামেরই প্রাইমারি স্কুলে একটা পড়ানোর চাকরি পেয়েছে। ওর যুক্তিবাদী মন এইসব মা ঠাকুমার আমলের গল্পকে আজগুবি বলে উড়িয়ে দেয়। যখন ওর ছোটবেলার বন্ধু মোহন এভাবেই একদিন হারিয়ে গেল, তখন ও নিশির ডাকের গল্পকে পাত্তা দেয়নি। ওর বক্তব্য এ কোনো ডাকাত বা খুনির কাজ। এমনকি সিরিয়াল কিলার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মোহন নিশ্চয়ই জঙ্গলের দিকে কোনো কাজে গিয়েছিল, তারপর কেউ ওকে খুন করেছে, ও বলে। এসব নিশি ফিসি কিছু হয় না। তবে হ্যাঁ, কদিন একটু সাবধানে থাকো, রাতের দিকে বাড়ি থেকে বেরিও না। আর সবাই মিলে গিয়ে পুলিশকে চাপ দিলে ওরা ঠিক ব্যবস্থা নেবে। এইসব ওঝা গুনিন দিয়ে ঝাড়ফুঁক করিয়ে কিচ্ছু হবে না, বুঝলে? কিন্তু ওর বড় দুঃখ, গ্রামের লোকজন ওর কথাকে বিন্দু মাত্র পাত্তা দিল না। উল্টে স্কুলের হেড স্যার পর্যন্ত ওকে ডেকে বলল, বাবা অমল, তুমি তো কিছুই মানো না, কিন্তু একটু সাবধানে থেকো। সেদিন রাতেই অমাবস্যা। অমল নিজের ঘরের দাওয়ায় বসে খাতা দেখছে। সামনে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলছে। মাঝে মধ্যে 2-1টা পেঁচার ডাক, কখনো বা গাছের পাতার শব্দ। গোটা গ্রাম চুপচাপ। সবাই এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে দরজা বন্ধ করে দেয়। তখনই ব্যাপারটা হলো। একটা মিহি গলায় অমল শুনতে পেল কেউ ডাকছে, অমল। অমলের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এই গলাটা ও ভুলবে কি করে? এ যে ওর মায়ের গলা। কিন্তু মা তো মারা গেছে প্রায় 5 বছর হতে চলল। এখন কি করবে ও? ঘরের ভিতরেই ওর বউ কাকলি শুয়ে আছে। তাকে তো ডাকতেও পারছে না, কারণ গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। বাবা অমল, অমল। আবার সেই একই গলায় ডাকটা শুনতে পেল ও।
কিন্তু অমল নিজেকে শক্ত করল। ভূত বলে কিছুই হয় না, কেউ নিশ্চয়ই ওকে ভয় দেখানোর জন্য এটা করছে। সেই সিরিয়াল কিলারটা হতে পারে। গ্রামের সবাই জানে ওর মা মারা গেছে, আর একজন বয়স্ক মহিলার গলা নকল করা খুব একটা কঠিন নয়। অমল ওখানেই বসে রইল। ও এক চুলও নড়ল না। কিন্তু অমল এটাও বুঝতে পারছিল যে এভাবে বেশিক্ষণ পারবে না। ডাকটার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে, সেটাকে অস্বীকার করা সহজ না। যাই হোক, বিপদ ঘটার আগেই ডাকটা ধীরে ধীরে মিলিয়ে গেল। অমল, এদিকে আয় অমল, অমল আমার কথা শোন। পরের দিন সকাল হতেই অমল ঠিক করল আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। ও কাউকে কিছু না বলে নিজেই জঙ্গলের দিকে পা বাড়ালো। আজ ও নিজের কাছেও প্রমাণ করার যে নিশি বলে আসলে কিছুই হয় না। জঙ্গলের রাস্তা দিয়ে অনেকটা হেঁটে এসে ও বুঝতে পারল যথেষ্ট গভীরে প্রবেশ করেছে। এখানে সব চুপচাপ। দিনের আলো সেভাবে ঢোকে না। ও ভাবল আর বেশি এগোবে না, এবার ফেরার রাস্তা ধরবে। এখনো ওর কোনো বিপদ হয়নি মানে এ নিশি নয়, কেউ ওর পিছনে লাগছে, নইলে সত্যিই ডাকাত। কিন্তু পিছন ঘুরেই ও চমকে উঠল। সামনের গাছের নিচে পড়ে আছে মোহনের মৃতদেহ। মোহনের দু চোখ বিস্ফারিত, কিন্তু মোহন হাতে কি ধরে রেখেছে ওটা? অমলের মাফলার। আগের বছর শীতে এটা মোহন নিয়েছিল, এখন গরমকালে এটা নিয়ে মোহন জঙ্গলে এসেছিল কেন? তখনই অমল শুনতে পেল আবার তার নাম ধরে ডাক, অমল, অমল। কিন্তু এবার গলাটা মোহনের। অমল বুঝতে পারল মোহন মরার আগে ওর নাম ধরেই ডেকেছিল। এই ডাকের যে কি অমোঘ টান তা অমল এখন বুঝতে পারছে। অমল হুঁশ হারাচ্ছে। অমল, 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 অমল। পরের দিন সকালে কাকলি আরো লোকজন নিয়ে অমলকে খুঁজতে বেরোল। ওর মৃতদেহ পাওয়া গেল জঙ্গলে ঢোকার একদম মুখেই। ওরও দু চোখ বিস্ফারিত, হাতটা উপর দিকে তোলা। যখন সবাই মিলে ধরাধরি করে অমলের মৃতদেহটা সরানোর ব্যবস্থা করছে, তখন কাকলির কানে এলো কেউ ওর নাম ধরে ডাকছে। এ কি, গলাটা তো অমলের। আসলে নিশি কোনো একজন নয়। অপঘাতে মরার আগে যে যার নাম ধরে ডাকে, শুধু সেই শুনতে পায় নিশির ডাক। নিশি নিজে স্বীকার করতে যায় না, স্বীকার আসে তার কাছে। সুখলালের বড় ছেলেটা হঠাৎ অসুখে মারা গেল বছর 7 আগে। প্রথমেই সুখলালের বউ বলেছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে। সুখলাল কথা কানেই তোলেনি। দিন 5 হাতুড়ে ডাক্তারের ওষুধ খাইয়েও যখন ফল হলো না, তখন সদর হাসপাতালে নিয়ে গেছিল। তবে ডাক্তারেরা চেষ্টা করেও বাঁচাতে পারেনি। তাই ছোট ছেলের যখন পেটে ব্যথা উঠল, কোনো কিছু না ভেবে হাসপাতালেই নিয়ে ছুটল। পাড়া প্রতিবেশী অনেককেই ডেকেছিল। তবে সাধের ঘুমটাকে জলাঞ্জলি দিয়ে রাতে কেউই আসেনি।
শেষমেশ সুখলালি নিজের ভ্যানে বসিয়ে বউ ছেলেকে হাসপাতালে আনল, কিন্তু হাসপাতালের একটা বেডও খালি নেই। এমার্জেন্সিতেও লম্বা লাইন। ঘরের বাইরের লম্বা লনে সারি সারি রুগীকে নিয়ে তাদের পরিবার বসে আছে। সবার কপালেই চিন্তার ভাঁজ। রাত বিরেতে আর ডাক্তার আসার বিশেষ সম্ভাবনাও নেই। এই অপেক্ষা রাতটাকে আরো দীর্ঘ করে তুলছিল। সুখলালো কি করবে ভেবে না পেয়ে ছেলেকে নিয়ে ওখানেই বসে পড়ল। তবে কি ছোট ছেলেটাকেও বাঁচাতে পারবে না? কাতর লাগছিল, আবার রাগও হচ্ছিল ভীষণ, কিন্তু কি করবে ভেবে পাচ্ছিল না। রাত বাড়ছিল ক্রমশ। রাতের সঙ্গে পাল্লা দিয়ে ব্যথাও বাড়ছিল ছেলের। এত ছটফট করছে, সামলে রাখা দায়। ঠিক তখনই লনে পায়ের আওয়াজ শোনা গেল। দ্রুত পায়ে কেউ যেন আসছে। সুখলাল তাকিয়ে দেখল একজন ডাক্তার। হ্যাঁ, ডাক্তারই। বয়স বেশি হবে না, ওই 27-28। গায়ে সাদা কোট, গলায় স্টেথোস্কোপ। একজন একজন করে রুগী দেখতে দেখতে সুখলালের সামনে এসে দাঁড়ালেন। সুখলালের ছেলেকে ভালো করে পরীক্ষা করে কি একটা ইঞ্জেকশন দিলেন। নিমেষের মধ্যে ব্যথা গায়েব। সুখলালের সে যে কি স্বস্তি, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ডাক্তারবাবুর পা ধরে বলল, আপনি 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 দেবতা ডাক্তারবাবু, বাঁচালেন আপনি। আপনার জন্য ছেলেটা আজ বেঁচে গেল ডাক্তারবাবু, আপনার জন্য। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। কাঁদতে কাঁদতেই বউকে বলল, এই ডাক্তারবাবু যদি থাকতেন না, তাহলে আমার বড় ছেলেটাকে মরতে হতো না। এই ডাক্তারবাবু যদি থাকতেন। ডাক্তারবাবু হাসলেন। চিনতে পারেননি বোধহয়। হাসপাতালের ক্ষয়ে যাওয়া সাদা আলোয় সুখলাল ভালো করে ডাক্তারবাবুর মুখটা দেখার চেষ্টা করল। চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। ক্যাবলার মতো তাকিয়ে থেকে বলল, আপনি আপনি চেনেন নাকি ডাক্তারবাবু আমাকে? আমাদের চেনেন? ডাক্তারবাবু রীতিমতো হাসিতে ফেটে পড়লেন। চিনি বই কি, মনে পড়ে 7 বছর আগে আপনার বড় ছেলেকে নিয়ে এসেছিলেন। চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। আসলে অনেকটা দেরি করে ফেলেছিলেন আপনারা। তারপর আপনারা বললেন আপনাদের ছেলে মারা গেছে ডাক্তারদের চিকিৎসার গাফিলতিতে। লোক ডাকলেন। হাসপাতালে তখন পিলপিল করছে লোক, হাতে লাঠি, সোঁটা, বাঁশ, রড। তাকালেন না আর কোনো দিকে। ভাঙচুর করলেন, পিটিয়ে মারলেন। দেখুন, আপনার খেয়ালই নেই সেদিন পেটাতে 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 কাকে মেরে ফেলেছিলেন। কি অদ্ভুত ব্যাপার। কিন্তু আজ আপনার সেই দলবল কোথায়? আসেনি আপনার সঙ্গে? সুখলালের মুখটা ভয় আর লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। ডাক্তারবাবু আর কোনো কথা না বলে পরের রোগীর দিকে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ থমকে বললেন, অনেক ভেবেছিলাম যে প্রতিশোধ নেব। আজ যখন দেখলাম, ভাবলাম এই তো সুযোগ। কিন্তু কি জানেন, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আর আমরা ডাক্তার তো ভূত হয়ে গেছি বটে, কিন্তু কিছুতেই মানুষ মারতে পারি না। এখনো চেষ্টা করি যাতে বাঁচানো যায়। শুধু আপনারা এই চেষ্টাটা বুঝতে পারেন না। এই যা।
সুখলাল ছেলেকে বুকে আঁকড়ে ধরে তখনও হতভম্বের মতো দাঁড়িয়ে, ভয় পাবে নাকি স্বস্তি বুঝে উঠতে পারছে না। ডাক্তারবাবু ওর ছেলেকে বাঁচিয়ে দিয়ে সবচেয়ে বড় আঘাতটা দিয়ে গেল। যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না। আচ্ছা, মারা যাওয়ার পরেও ভুলতে পারবে কি? তোমাকেই মডেল করব ভেবেছি। তোমার মুখের গঠনের সাথে একদম মিলে যাচ্ছে, বললেন প্রতীকবাবু। প্রতীকবাবু খুব সুন্দর ছবি আঁকেন। সারা পাড়ায় তার নাম ডাকও আছে। অনেক অঙ্কন প্রতিযোগিতায় তাকেই ডাকা হয় বিশেষ অতিথি হিসেবে। অনেক বাচ্চাদের আঁকা শেখান উনি। বেজায় ভদ্র মানুষ। কিন্তু বিশেষ কেউ ওনার বাড়িতে যায় না। বেশিরভাগ সময়ই বাড়িতে তালা লাগানো থাকে। আজ উনি এসেছেন অরূপের সঙ্গে দেখা করতে। অরূপকে মডেল বানাবেন প্রতীকবাবু। অরূপ পাড়ারই ছেলে, 25 বছর বয়স। আপাতত কাজ খুঁজছে কোনো একটা কোম্পানিতে। অরূপ বলল, কাকু, আমি তো আঁকা নিয়ে কিছুই জানি না। আরে আঁকবো তো আমি, তুমি শুধু বসে থাকবে। এক সিটিংয়ে 5000, ভেবে দেখো। অরূপ এতক্ষণ দোনামোনা করলেও এই টাকার অঙ্কটা শুনে আর না বলতে পারল না। এই টাকাটা ওর সত্যিই খুব দরকার। অরূপ বলল, হ্যাঁ, কবে যেতে হবে? আজকেই রাত 9টায়। তাড়াতাড়ি ছেড়ে দেব, বেশি চিন্তা করার কিছু নেই। অরূপ বলল, না না, এ বাবা, সে নিয়ে কোনো অসুবিধে নেই। আমি তো পাড়াতেই থাকি, চলে আসব। ঠিক রাত 9টায় অরূপ প্রতীকবাবুর বাড়িতে যায়। কলিং বেল টিপতেই দরজা খুলে দেয় এক বৃদ্ধ। এই বৃদ্ধকে অরূপ চেনে, অনেকবার বাজারে দেখেছে। বৃদ্ধ বলল, বাবু তো বাড়ি নেই, তুমি আজকে চলে যাও। অরূপ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ বৃদ্ধের পিছন দিক থেকে প্রতীকবাবু বেরিয়ে এলেন। উনি বললেন, আসো আসো আসো, ভিতরে আসো। অরূপকে নিয়ে প্রতীকবাবু বাড়ির কোণের একটা ঘরের দিকে এগোলেন। পিছনে না ঘুরেই বৃদ্ধকে প্রতীকবাবু বললেন, তুই বাড়ি যা, বাইরে থেকে তালাটা দিয়ে যাস। বুঝলে অরূপ, আঁকার সময় হঠাৎ বাড়িতে লোক চলে এলে আমার ভীষণ সমস্যা হয়। প্রতীকবাবু অরূপকে ঘরে ঢুকিয়ে তারপর ঘরের মাঝামাঝি থাকা একটা চেয়ারে বসতে বললেন। অরূপ দেখল ঘরটায় অনেকগুলো ছবি, তবে বেশিরভাগ ছবি মানুষের পোর্ট্রেট। এক পলকে দেখলে মনে হয় ওরা সবাই যেন জীবন্ত, এক্ষুনি জেগে উঠবে। অরূপ গিয়ে চেয়ারটায় বসল। প্রতীকবাবু ক্যানভাসে আঁকা শুরু করলেন। অরূপ পাথরের মতো বসে থাকল। হঠাৎ অরূপ একটা হাসির আওয়াজ শুনতে পেল। কিন্তু অরূপ জানে সে আর প্রতীকবাবু ছাড়া এই ঘরে আর কেউ নেই। পাশে তাকিয়ে দেখল একটা পোর্ট্রেট, কিন্তু ছবির মানুষটা হাসছে। অরূপের স্পষ্ট মনে আছে ঢোকার সময় অবধি ওই মুখটায় কোনো হাসি ছিল না। এবার শুনতে পেল অন্য পাশ থেকে একটা কান্নার শব্দ। অরূপ তাকিয়ে দেখল সেখানে যে ছবিটা রয়েছে সেটা কাঁদছে। অরূপ কিচ্ছু বুঝতে পারে না, ওর মাথা ঘুরে আসে।
আস্তে আস্তে প্রতিটা ছবি জীবন্ত হয়ে উঠছে। কেউ হাসছে, কেউ বা কাঁদছে। ক্যানভাসের ওপার থেকে এবার প্রতীকবাবু হেসে উঠলেন। উনি ক্যানভাসটা ঘুরিয়ে দিলেন অরূপের দিকে। অরূপ দেখল সেখানে ওর নিজের মুখটা আঁকা আছে, কিন্তু এই ছবিটা বাকি ছবিগুলোর মতো অতটাও জীবন্ত লাগছে না। প্রতীকবাবু হাতে লাগা রং মুছতে মুছতে অরূপের দিকে এগিয়ে আসছেন। এই ছবিগুলোই আমার মাস্টারপিস। সব সব ছবিগুলো জীবিত, যদিও ছবির মানুষগুলো মরে গেছে। আরে কিভাবে ওই ছবিগুলোয় প্রাণ আনবো বলো? অনেক অনেক টাকা পাই তো এই ছবিগুলো আঁকার জন্য। অরূপ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু না, ওর পা পাথর হয়ে গেছে। গোটা শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। অরূপ এতক্ষণ পর দেখতে পেল প্রতীকবাবুর হাতে একটা ছুরি। চারিদিকে থাকা ছবিগুলো এবার সবাই একসাথে হাসছে। প্রতীকবাবু অরূপের দিকে এগিয়ে আসছেন। প্রতীকবাবু বললেন, ছবিটা ভালো হয়েছে তো অরূপ? প্রতিম একজন জার্নালিস্ট, বিতর্ক খুঁজে বের করতে ও ওস্তাদ। প্রতিম বেঁচেই আছে নতুন স্টোরি করার থ্রিলের জন্য, আর সেই স্টোরি যদি হিট করে যায় তবে তো ওর সোশ্যাল মিডিয়ায় লাইক, শেয়ার আর কমেন্টের বন্যা। এই সবটাকেই খুব উপভোগ করে প্রতিম। তাই ও যখন লেদারে মোড়া প্রাচীন পুঁথিটা হাতে পেল, তার মোহ থেকে ও বেরোতে পারল না। শহরের একটি বিখ্যাত লাইব্রেরির ঘরের কোণে পড়েছিল পুঁথিটা, একটা কাঁচের কেসিংয়ের ভেতরে। লাইব্রেরির ওদিকটায় বেশি লোকে যায় না, তাই কারোর সেভাবে চোখে পড়েনি। একটা মোটে টিম টিম করে হলুদ আলো জ্বলে সেখানে। কাঁচের কেসিংটার উপর খোদাই করা আছে ইংরেজিতে একটা লাইন, তার বাংলা করলে দাঁড়ায়, অসত্য থেকে সাবধান। সবটা দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিল প্রতিম। কেসিং সমেত পুরো পুঁথিটাই বাড়ি নিয়ে এসেছে ও। নিজের ঘরে টেবিলটা ফাঁকা করে রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে বসেছে প্রতিম। খুব সাবধানে একটু একটু করে ও পুঁথিটাকে টেবিলের উপর খুলতে শুরু করে। পুঁথির লেখাগুলো দেখে সংস্কৃত মনে হলেও অনেকগুলো অক্ষর ও চিনতে পারল না, আর পুরোটাই যেন কেমন একটা সাংকেতিকভাবে লেখা। শব্দগুলো গোল গোল করে অনেক রকম সিম্বল তৈরি করেছে। রিসার্চ শুরু করলো প্রতিম। এসব জিনিস যে ও পেয়েছে তা বাইরে জানানোর মতো নয়। নিজেই তাই নেট ঘেঁটে উদ্ধার করতে চেষ্টা করলো সেই পুঁথির মানে। বেশ কয়েকদিন কেটে গেছে। প্রতিম এই কদিন বাড়ি থেকে বেরোয়নি। ও যতটা পারা যায় এই পুঁথির মানে উদ্ধার করতে পেরেছে। এই পুঁথি সত্যের ভিতর আসল সত্য খুঁজে বের করতে চায়, কিন্তু একটি সাবধান বাণীও রয়েছে। যারা সত্যের অপমান করে মিথ্যের আশ্রয় নেয় তারা সাবধান, মিথ্যে তোমার জীবন শেষ করে দেবে। প্রতিম যতটা বুঝতে পেরেছে তাতে ওর একটা আর্টিকেল লেখা হয়ে যাবে,
এর বেশি আর প্রতিমের কি চাই? ওর ভিতরে চাপা উত্তেজনা। ও বুঝতে পারছে এরকম একটা লেখা ইন্টারনেটে ওকে বিখ্যাত করে দেবে। ও ঝটপট পুঁথিটার কয়েকটা ছবি তুলে নেয়, তারপর ল্যাপটপ খুলে বসে পড়ে। ঘন্টা দুয়েকের মধ্যেই লেখাটা শেষ হয়ে যায় প্রতিমের। ও একবার পুরোটা পড়ে ভাবে এই লেখা ঝড় তুলতে চলেছে। আর্টিকেলটা পোস্ট করে প্রতিম। সেকেন্ডের মধ্যে লাফিয়ে বাড়তে শুরু করে লাইক আর শেয়ারের সংখ্যা। সেদিন রাতে বিছানায় শুয়ে প্রতিমের ঘুম আসে না। ওর মাথায় চলতে থাকে পুঁথির সেই সাবধান বাণী, মিথ্যে তোমার জীবন শেষ করে দেবে। প্রতিম জানে এই আর্টিকেলটায় ও যথেষ্ট গাঁজাখুরি গল্প মিশিয়েছে। সব লেখা ওর পক্ষে বোঝা সম্ভব হয়নি, তাই পুঁথির সিম্বলগুলোর সাথে মিলিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এমন একটা আষাঢ়ে গল্প ও নিয়ে এসেছে যার অস্তিত্ব আসল পুঁথিতে নেই। আর ওর গল্পের সপক্ষে যুক্তি দিতে যে ছবিগুলো ও আর্টিকেলের সঙ্গে পাবলিশ করেছে সেখানেও গলদ আছে। দুটো সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে লেখা কথাকে ও একই বিষয় বলে চালিয়ে দিয়েছে। কিন্তু এসব ভাবনাকে প্রতিম খুব একটা পাত্তা দেয় না। ও তো আর পুঁথি নিয়ে রিসার্চ করছে না, ও ওর কাজ করেছে। এইসব ভাবতে ভাবতে প্রতিম ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠেই সোশ্যাল মিডিয়া চেক করে প্রতিম। ও বুঝতে পারে সত্যিই লেখাটা ভাইরাল হয়ে গেছে। অন্যান্য মিডিয়া হাউস আর ভিডিও চ্যানেল ওর লেখাটা নিয়ে আলোচনা করছে। চারিদিকে ওকে নিয়ে শোরগোল। প্রতিম ঠিক এটাই চেয়েছিল। সেদিন রাতে প্রতিম নিজের মনেই ইন্টারনেট সার্ফ করছিল। হঠাৎ একটা খবরে ওর চোখ আটকে গেল। একজন ভদ্রলোক ওর লেখাটায় বিশ্বাস করে নিজের চাকরিটা ছেড়ে দিয়েছেন। তার বক্তব্য, পৃথিবী ধ্বংস হয়ে গেলে আর চাকরি করে কি হবে? এদিকে একমাত্র আর্নিং মেম্বার চাকরি ছেড়ে দেওয়ায় তার পুরো পরিবারের মাথায় হাত। প্রতিম ভাবে এর দায় কি ওর? কিন্তু কেউ যদি অন্য কারোর কথায় নেচে নিজের পায়ে কুড়ুল মারে, তার দায় প্রতিম কেন নিতে যাবে? এমন সময় আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে প্রতিমের ফোনে। তাতে লেখা, মিথক, পুঁথির সমস্ত গল্প ভুয়ো। মেসেজটা দেখে প্রতিম চমকে ওঠে। কে করলো? কিছুতেই নাম্বারটা ট্রেস করতে পারে না প্রতিম। ও বিরক্ত হয়ে মেসেজটা ডিলিট করে দেয়। প্রায় সঙ্গে সঙ্গেই ওর পোস্টের নিচে একটা কমেন্ট আসে, ফেক, এই জার্নালিস্ট একজন ফ্রড। প্রতিম জানে এসব প্রচুর হয়। কত বড় বড় মানুষ ইন্টারনেটে ট্রোলিং এর শিকার হয়। ও তো কোন ছাড়। ও বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেয়। এমন সময় ওর ইনবক্সে একের পর এক মেসেজ ঢুকতে শুরু করে। এত মিথ্যে কথা লেখেন কেন? সব ভুয়ো খবর। আরে এভাবে মানুষকে ভুল বোঝাবেন না, সব ভুয়ো খবর। সব মেসেজই আননোন নাম্বার থেকে। প্রতিম বুঝতে পারে কেউ ওর পিছনে লেগেছে। এবার টুং করে একটা মেসেজ ঢোকে ওর ফোনে। তাতে লেখা, পুঁথির সাবধান বাণী তুমি মানলে না তো? এবার প্রতিম ঘামতে শুরু করে। সাবধান বাণীর কথা জানে শুধু ও, সেটা ইন্টারনেটের ট্রোলাররা জানলো কি করে? কয়েকটা দিন কেটে যায়, আর কোনো মেসেজ আসেনি ওর ফোনে। কিন্তু প্রতিমের খালি মনে হতে থাকে কেউ যেন ওর উপর নজর রাখছে। প্রতিম বুঝতে পারে না কি করবে।
তার পরের দিন সকালে উঠে ও নিজের পোস্টটা খুলে অবাক হয়ে যায়। তার লেখার নানান অংশ পাল্টে গেছে। তার বদলে লেখা আছে, সত্য আসলে ভাঙা আয়না। আরেকটা জায়গায় লেখা, তুমি যা দেখো তার সব ঘটে না। এই লেখাগুলো তো আসলে পুঁথিতে আছে। এগুলো এখানে এলো কি করে? ওর অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে? কিন্তু তাহলেও আসল পুঁথির লেখাটা কেউ কি করে জানতে পেরেছে? ও তাড়াতাড়ি সেই লেখাগুলো মুছে ফেলে। তার নিচে আবার লেখা ফুটে ওঠে, আমায় চিনতে পারছো না প্রতিম? প্রতিম এবার খুব ভয় পায়। ও লেখে, না, তুমি কে? কেন আমার অ্যাকাউন্ট হ্যাক করেছো? আমি 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 তোমায় শাস্তি দেব। আর উত্তর আসে, সে কি? আমি হলাম সমস্ত মিথ্যে যা তুমি এতদিন ধরে লিখে গেছো। এরপর একে একে ফুটে উঠতে শুরু করে যা যা মিথ্যে কথা ও এতদিন ধরে লিখে গেছে। প্রতিমের মনে পড়তে শুরু করে সবকিছু। এসব ও নিজের মনের মতো করে কল্পনার আশ্রয় নিয়ে লিখেছিল। সেসব নিয়ে প্রতিম এত ভাবেনি কোনো দিন। ও পুরোটার নাম দিয়েছিল ক্রিয়েটিভ রিপোর্টিং। আর এই কম্পিটিশনের যুগে ওসব নিয়ে ভাবলে চলে নাকি? শেষ কথা বলবে নাম্বার। কতজন ওর আর্টিকেল খুলল, কতজন রিয়্যাক্ট বা কমেন্ট করল। কিন্তু চোখের সামনে এই মিথ্যের বন্যা দেখতে দেখতে প্রতিম অসুস্থ বোধ করে। ও কমেন্ট করতে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে কথা লিখেছি, এগুলো আমার বানানো গল্প, আমি ক্ষমা চাইছি। কিন্তু পোস্ট করা মাত্রই সেই লেখাটা এমনি পাল্টে গেল। সেটা হয়ে গেল, মিথ্যে তোমার জীবন শেষ করে দেবে। প্রতিম বুঝতে পারে এটা ওই একটা পোস্টে আর আটকে নেই। এতদিন ধরে ও যত মিথ্যের চাষ করেছে তার সব ফিরে আসছে। ও ল্যাপটপ বন্ধ করে দেয়, কিন্তু তবু ওর মনের মধ্যে অস্থিরতা। ও ফোনটা হাতে তুলে অন করতে যায়, কিন্তু স্ক্রিনের উপর নিজের ছায়া দেখে ও ভয় পেয়ে আবার ফোনটা রেখে দেয়। পরের দিন প্রতিমের কাজের মাসি ওর ঘরে ঢুকে দেখল কেউ কোথাও নেই। প্রতিমের কোথাও দেখা নেই, শুধু পাওয়া গেল ওর ল্যাপটপ। পুঁথি নিয়ে লেখা আর্টিকেলটা ডিলিট করে দেওয়া হয়েছে। সেই লিঙ্কটা খুললে র্যান্ডম কতগুলো লেখা ফুটে উঠছে, মিথ্যুক, অভিশপ্ত, এইসব। প্রতিমকে আর খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেল না সেই পুঁথিটাও। শুধু ওর ল্যাপটপে একটা রেকর্ডিং পাওয়া গেল, প্রতিমের গলা। ও বলছে, সত্য সত্য আসলে ভাঙা আয়না। মেসের দরজা ঠেলে কালীপদ দাদুকে ঢুকতে দেখে আমরা হই হই করে উঠলাম। যথারীতি রোববার সন্ধ্যায় আমাদের আড্ডা বসেছে। আজকে আড্ডার বিষয় ভূত। এমন সময় দরজায় কালীপদ দাদুর দীর্ঘ শরীরটা দেখে আমরা আনন্দে লাফিয়ে উঠলাম। অশ্রুত বলল, দাদু, আপনার কথাই তো মনে পড়ছিল। ভূতের আড্ডা জমে উঠেছে, এবার শুধু আপনার গল্প চাই। কালীপদ দাদু একটা চেয়ার টেনে নিয়ে বসলেন, সিগারেট জ্বালালেন। তারপর একটা টান দিয়ে বললেন, কি রান্না হচ্ছে আজ? তেলাপিয়া মাছ? আমি ঘাড় নাড়লাম। কিভাবে বুঝলেন? মৃদু হাসলেন দাদু। আমি টের পাই,
আমার আশেপাশে কোথাও তেলাপিয়া রান্না হলে আমার নাকে গন্ধ আসে। আমরা জড়সড় হয়ে বসলাম। দাদু গল্প শুরু করেছেন। সিগারেটের শেষ টান দিয়ে দাদু গল্পে ঢুকলেন। অথচ জানিস, আমি তেলাপিয়া মাছ খাই না পাক্কা 30 বছর। হ্যাঁ, এত দীর্ঘদিনের অনভ্যাসে মানুষ তো নিজের প্রেম ভুলে যায়, কিন্তু আমি তেলাপিয়া মাছ ভাজার গন্ধ আজও ভুলতে পারলাম না। তারপর দাদু একটু থেমে বললেন, তখন আমি বহরমপুরের একটা স্কুলে চাকরি করি। 1992 সাল। একটা একতলা বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতাম। আষাঢ় মাসে এক শনিবার বিকেলে বাজার করতে বেরিয়েছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর থেকে থেকে দমকা হাওয়া দিচ্ছে। তখন বর্ষাকাল, মানে বাজার ভর্তি ইলিশ। দামও ছিল বেশ কম। তার উপর বহরমপুরের বাজারগুলোতে তখন গঙ্গা পদ্মা 2 নদীরই তাজা ইলিশ পাওয়া যেত। একটা 1.5 কিলো সাইজের একটা ইলিশ কিনবো করছি, এমন সময় পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বরের আওয়াজ পেলাম। ইলিশ ছাড়, তেলাপিয়া নে। আমি তো তখন চমকে পিছন ঘুরলাম। ও বাবা, দেখি অরণ্য দাঁড়িয়ে, হাতে একটা নীল রঙের সুটকেস। জিজ্ঞেস করলাম, তুই কোত্থেকে? অরণ্য আমার কলেজ বেলার বন্ধু, সাউথ কলকাতার ছেলে। পড়াশুনো চুকিয়ে একটা তেল কোম্পানিতে চাকরি নিয়ে গুজরাট চলে গিয়েছিল। তারপর আর কোনো যোগাযোগ ছিল না। বিনা নোটিশে ওকে শনিবারের আলসে বিকেলে বহরমপুরের বাজারে দেখে খানিক অবাকই হয়েছিলাম। মুচকি হেসে অরণ্য বলল, আমেদাবাদ থেকে। আমি বললাম, এখানে কোথায় উঠেছিস? অরণ্য বলল, এখনো উঠিনি, তবে তোর জন্য ওয়েট করছি। একবার ভাবলাম জিজ্ঞাসা করি আমার ঠিকানা অরণ্যকে কে দিল, কিন্তু অভদ্রতা হবে ভেবে চেপে গেলাম। প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম, ইলিশ ছেড়ে তেলাপিয়া নিতে কেন বললি? অরণ্য বলল, ইলিশ তো খেলাম ধ্রুবর ফ্ল্যাটে গত পরশু। জানিস তো, গুজরাটে মাছ পাওয়া যায় না তেমন। এত বছর ওখানে থেকে মাছ না খেয়ে কেমন যেন হাঁপিয়ে গিয়েছিলাম ভাই। তাই বাংলায় ফিরে ইচ্ছে মতো মাছ খাচ্ছি। এই তো পরশু ধ্রুবর ফ্ল্যাটে গেলাম, ইলিশ খেলাম। আবার কালকে প্রসন্নের বাড়িতে গেলাম জিরে বাটা দিয়ে পাকা রুই মাছের ঝোল খেতে। আজকে বড্ড তেলাপিয়া খেতে ইচ্ছে করছে কালীপদ। কাল বাড়ি যেতে হবে, আর মাছ খেতে পাবো না ভাব। আমি অবাক হলাম। বাঙাল বাড়ির ছেলে বাড়ি ফিরে মাছ খেতে পারবে না? হেসে বললাম, তোর ফ্যামিলি কোনো দীক্ষা নিয়েছে নাকি রে? আমার কথা শুনে অরণ্য করুণ চোখে তাকালো আমার দিকে। ওর চাহনিতেই আমি উত্তর পেয়ে গেলাম। আর কথা না বাড়িয়ে ইলিশ কেনা মুলতুবি রেখে কিলোখানেক জ্যান্ত তেলাপিয়া মাছ কিনে নিলাম। আর কিনলাম বেগুন। অরণ্যই বলল,
গোটা জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন মাখা তেলাপিয়ার পাতলা ঝোল খাবে। খাওয়ার টেবিলে আড্ডাটা জমে উঠল আমাদের। অরণ্য ওর আমেদাবাদের গল্প বলল, আর আমি বললাম কেন পিএইচডি ছেড়ে আমি এই স্কুলের চাকরিতে এসেছি। ঘন্টা তিনেকে গল্প করে 12:30টার দিকে ঘুমোতে গেলাম আমরা। পরদিন একটু দেরি করেই ঘুম ভাঙলো আমার। ঘর থেকে বেরিয়ে অরণ্যর ঘরে গিয়ে দেখি, ও বাবা, বিছানা তো পরিপাটি করে সাজানো, অরণ্য ঘরে নেই, ওর সঙ্গী সেই সুটকেসটাও নেই। বাথরুমে গিয়ে দেখলাম না, সেখানেও তো নেই। 2-3 বার নাম ধরে চিৎকার করে ডাকলাম, অরণ্য, অরণ্য, এই অরণ্য। তাও কোনো সাড়া এলো না। ভাবলাম ছেলেটা কি সকালে হাওয়া খেতে গেল? কিন্তু সুটকেস নিয়ে কে হাওয়া খেতে যায়? নাকি আমাকে না জানি কেটে পড়ল? কোথায় যে অরণ্য গিয়েছিল তা জানতে পারলাম সেদিন সন্ধ্যাবেলায়। ধ্রুব টেলিফোন করে বলল সবটা। 3 দিন আগে আমেদাবাদের ফ্ল্যাটেই রহস্যজনকভাবে অরণ্য মারা গিয়েছে। পুলিশ শুরুতে ভেবেছিল খুন, পরে পোস্টমর্টেম করে জানা গেল আত্মহত্যা। ফর্মালিটিস যা ছিল সেই সব সেরে আজ দুপুরে ওর ডেড বডি কলকাতায় আনা হয়েছে। ধ্রুব একটা ঢোক গিলে বলেছিল, ভাই ভাই তুই বিশ্বাস করবি কিনা জানি না, 3 দিন আগেই অরণ্য আমার ফ্ল্যাটে এসেছিল, ইলিশ মাছ খেলো আমার চোখের সামনে, তোর বৌদিও দেখেছে। কি করে সম্ভব এটা? আমি আর কি বলবো ধ্রুবকে, কি করে সম্ভব সে তো আমিও বুঝতে পারছি না। কাল রাতেই তো আমি আর অরণ্য জমিয়ে আড্ডা মারলাম। সেই দিন থেকে আমি আর তেলাপিয়া মাছ খেতে পারি না। একটা ধোঁয়াশটে গন্ধে নাক একেবারে বুজে আসে। গল্পটা শেষ করে আর একটা সিগারেট জ্বালালেন দাদু। দুটো লম্বা টান দিয়ে বললেন, তাও ভালো, এই ঘটনার পর আমার তেলাপিয়া খাওয়া বন্ধ হয়েছে। ধ্রুবর তো আবার ইলিশ মাছ। ছেলেটা গত 30 বছর ইলিশই খেতে পারে না। ভাব একবার।